স্বাগত ডিবিসির নির্বাচিত সংবাদে। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির সামনে বড় চ্যালেঞ্জ এখন জনসমর্থন। আর জাতীয় নির্বাচনে প্রমাণ হবে দলটির জনপ্রিয়তা অবস্থান, এমনটাই মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করতে না পারলে আগামী জাতীয় নির্বাচনে ভোটের মাঠে জায়গা করা কঠিন হবে নাগরিক পার্টির। বহুল প্রতীক্ষার পর শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আত্মপ্রকাশ হয় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির। তারুণ্যের নেতৃত্বে নতুন দলটির অভিষেকে নতুন মাত্রা যোগ করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তবে দলটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন মূলধারার রাজনৈতিক দলের নেতারা। বিএনপি মনে করে আগামী নির্বাচন ঘিরে জনসমর্থনই দলটির সামনে বড় চ্যালেঞ্জ। কেবল নিজে নিজে বললে হবে না, জনগণের কাছে যেতে হবে এবং জনগণের কাছে পরীক্ষায় তারা কতটুকু উত্তীর্ণ হয় এটা তাদের বিষয়। জনগণ কতটুকু গ্রহণ করবে, সমর্থন করবে, এটা জনগণই ভবিষ্যতে প্রমাণ করবে। আগামীতে কোনো ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া না দিতে পারে সেজন্য দলটিকে সজাগ থাকার কথা বলছে জামাতে ইসলামী। ষড়যন্ত্র যেগুলো আওয়ামী ফ্যাসিবাদ করেছে, এদেশের রাজনীতি থেকে যাতে এটা আমরা সবাই মিলে চিরতরে বিদায় দিতে পারি, সেই ক্ষেত্রে আমাদের সবাইকে নতুন দল সহ পুরাতন দল যারা আছি আমরা সবাই মিলে আমরা যেন চেষ্টা করতে পারি, এটাই হলো আমাদের কথা। সিপিবির সাধারণ সম্পাদক নতুন দলকে সাম্য ও ন্যায্যতার ভিত্তিতে কাজ করার আহ্বান জানিয়েছেন। এখনকার যে গণতন্ত্রের অভিযাত্রা সেইটাকে হয়তোবা দীর্ঘায়িত করতে পারে, এইসব বিবেচনায় রেখে আমাদের অপেক্ষা করতে হবে তাদের লিখিত ঘোষণাপত্র গঠনতন্ত্রে কোন লক্ষ্যকে তারা নির্দিষ্ট করছে সেটা আমাদেরকে জানার জন্য অপেক্ষা করতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শুধু তরুণ নয়, সব শ্রেণী পেশার মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি করাই বড় চ্যালেঞ্জ নাগরিক পার্টির। বিশেষ করে তরুণ জনগোষ্ঠী, তাদের সমর্থন পেলেই রাজনৈতিক দল হয় না। রাজনৈতিক দলকে আরও ব্রডার বেসড সাপোর্ট বেস তৈরি করতে হয়। এই ব্যাপারে কতটা নাগরিকদেরকে তাদের প্রতি উদ্বুদ্ধ করতে পারে, সমর্থন আদায় করতে পারে, এটার উপরে নির্ভর করবে তাদের ভবিষ্যৎ পথ চলা। সাধারণ মানুষের প্রত্যাশা বৈষম্যহীন বাংলাদেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলটি। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে বার্তা কক্ষ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূপুর মাহমুদ। নূপুর, আমরা গত 2-3 মাসেই দেখেছি যে দল গঠনের একটা প্রক্রিয়ার অংশ হিসেবে দলের সদস্যরা জনমত জরিপ চালিয়েছে, মানুষের দোরগোড়ায় গিয়েছে, অনলাইন এবং অফলাইন জরিপও করেছে এবং নতুন রাজনৈতিক দল জাতীয় পার্টির সামনে বড় চ্যালেঞ্জ এখন জনসমর্থন, এমন মনে করছেন আসলে রাজনৈতিক দলগুলো। কি মনে করছেন আপনি যে কতটা জনপ্রিয়তা আসলে তারা অর্জন করতে পেরেছে? দেখুন, যে বিষয়টি আপনাকে আমি আজকে বলবো সেটি হচ্ছে কালকে যে ছাত্রদের নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হয়েছে সেটি নিয়ে আসলে কিছু কথা থেকে যাচ্ছে আর কিছু কথা উঠে আসছে। আমি আজকে সারাদিনের পর্যালোচনা করে যেটি পেয়েছি সেটি যেমন কালকে মাঠের যে বিষয়টি ছিল, ছাত্ররা যে দল ঘোষণা করলো, সেখানে কিন্তু কালকে ঘোষণার আগেই কিন্তু যে ঘোষণাটা দেয়, যখন মঞ্চে তারা উঠে তারপরে যখন ঘোষণা দেয় তখন কিন্তু একটি ঘটনা ঘটেছে। সেটি হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে যে সকল শহীদ মারা গেছেন তাদের মধ্যে থেকে একজনের বোনকে কিন্তু দিয়ে ঘোষণা করানো হয়, নতুন দলের এই সূচনাটা করা হয়। এটি কিন্তু মানুষের চোখে খুব নজর কেড়েছে আর মানুষ কিন্তু এটি নিয়ে নানা আলোচনা করছেন বা তারা কিন্তু তাদের সাধুবাদ জানাচ্ছে। আসলে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান এই ধারাবাহিকতাটা যে আসবে বা সামনে যে টিকে থাকবে, এ বিষয়টা কিন্তু আবারও স্পষ্ট হচ্ছে যে ছাত্ররা আসলে যে রাজনৈতিক দল করতে যাচ্ছে সেটি আসলে কেমন হতে যাবে। সূচনাটাই যদি এইরকম হয় তাহলে আসলে শেষটা কেমন হবে, এরকমটা অনেকেই কিন্তু ভাবছে। আসলে এই বিষয়টি এমন, আমরা আজকে যেমন সারাদিন পর্যালোচনা করে দেখলাম। আরেকটি বিষয় আপনাকে বলি, রাজনীতিবিদরা যে কথাটি বারবার বলছে সেটি আসলে ভিন্ন। যে রাজনীতিবিদরা বলছেন আসলে বিষয়টি অন্যরকম, কারণ রাজনীতিবিদরা যেমনটি বলছেন বিষয়টি
নেতা তারা কিন্তু বারবারই বলছেন যে মাঠের রাজনীতি আর এতদিন যে ছাত্ররা যে মানুষের যে আবেগের জায়গাটা ছিল এটি একেবারে ভিন্ন, এটি কিন্তু বারবার বলতেছেন রাজনীতিবিদরা। আমি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো নূপুর, যে আরপিও অনুযায়ী 100 উপজেলায় এবং 21টি জেলায় কমিটি দিতে হবে জাতীয় নাগরিক পার্টিকে। নির্বাচন কমিশন জানিয়েছে যে ডিসেম্বরকে ধরেই আসলে তারা নির্বাচনের প্রস্তুতির নিচ্ছে, এবং এই যে 8 মাস এখনো সময় আছে, এই 8 মাসের মধ্যে আসলে নতুন দল নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুত হতে পারবে, কি মনে করছেন? আসলে আপনি যে প্রশ্নটি করছেন, নির্বাচন কমিশন কিন্তু বারবারই বলছেন যে তারা ডিসেম্বরে না পারলে জানুয়ারিতে কিন্তু নির্বাচন দেওয়ার জন্য সেই অনুযায়ী আগাচ্ছে এবং সেই পরিকল্পনাই করছেন তারা। এমনকি প্রধান উপদেষ্টার যে ঘোষিত সময় বলে দিয়েছেন তার মধ্যে থেকে তারা কিন্তু বেছে নিচ্ছেন জানুয়ারির দিকেই এই নির্বাচন বিষয়টি। আসলে আরপিও সব কিছু থেকে শুরু করে, যেমন ভোটার তালিকা হালনাগাদ থেকে শুরু করে সব কিছু কিন্তু এখন পর্যন্ত ঠিকঠাক। আসলে নিবন্ধন পেতে হলে তো যে কার্যক্রম পদক্ষেপগুলো আছে সেগুলো পার করেই না হচ্ছে যে আসলে তারা নিবন্ধিত হতে পারবে। আসলে এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নতুন এই রাজনৈতিক দলের কাছে। নতুন রাজনৈতিক দল আসলে কতটুকু পারবে এটি কিন্তু রাজনীতিবিদরাও বলছেন তাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। আমরা তারা আগে সংস্কার চাইছে পরে নির্বাচন চাইছে, একদমই সংক্ষেপে জানতে চাইবো। আসলে এই বিষয়টি নিয়ে আমরা বেশ কিছুদিন থেকেই পর্যালোচনা করছি বা আমরা বিভিন্ন জনের মতামত নিচ্ছি। আমরা জানতে চাচ্ছি যে এই সংস্কারটাকে আসলে আগে কেন সংস্কার চাচ্ছেন আর কেনই বা পরে নির্বাচনের কথা বলছে সরকারি ভাবে। আসলে রাজনীতিবিদরা এক কথা বলে আর সরকারি পক্ষ থেকে এক কথা বলছে। আসলে আমাদেরও এখন দেখার বিষয় যে কতটুকু ইনারা পারবেন এই সংস্কার করে আসলে নির্বাচনের দিকে আগাতে। আসলে দেখার বিষয় এটি। এখন পর্যন্ত বলা যাচ্ছে না যে আসলে নির্বাচনটা আগে হবে নাকি সংস্কার আগে হবে, কারণ সংস্কার নিয়েই অনেক মতবিরোধ দেখা দিয়েছে ইতিমধ্যে। বিএনপি বলছেন আগে হচ্ছে কিছুটা সংস্কার করে নির্বাচনের সমান নির্বাচন যেন দেওয়া যায় এই পর্যায়ে যেতে। আসলে সারাদিনের পর্যালোচনা বলেন আর বিগত কয়েকদিন ধরে আমরা যেভাবে মাঠে দেখেছি বা আমরা বিভিন্ন জনের কাছ থেকে জেনেছি, সব মিলিয়ে আসলে আমার মনে হয়েছে এখনও আমাদের কাছে আরও অনেক সামনে আরও সময় আছে, আরও 6-7টা মাস আমাদের হাতে আছে। দেখার বিষয় যে আসলে কোন দিকে যাচ্ছে এই আমাদের দেশের রাজনীতি। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সংস্কারের অজুহাতে কিংবা অন্য কোনো বাহানায় এই মাসের মধ্যে সরকার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করলে রাজনৈতিক শক্তিগুলো পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা ইনিয়ে বিনিয়ে বিদেশি মিডিয়ায় না বলে দেশে সংবাদ সম্মেলন করে রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব বিষয়ে আলোচনা সভা, সাথে নন্দিত নেত্রী খালেদা জিয়া বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতারা, তুলে ধরেন গেল 17 বছরে দলের নেতাকর্মীদের আত্মত্যাগের কথা। 17 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্দোলন সংগ্রামে ছিল, স্বৈরশাসন ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে। 17 বছর দলের ঐক্যটাকে ধরে রেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান। এই বিভাগীয় সমাবেশগুলো আমরা যা করেছি, তোমরা তোমাদের চর্মচক্ষু দিয়ে সারা জীবনে যত মানুষ দেখনি তার চেয়ে বড় বেশি মানুষ আমাদের সেই সমাবেশগুলোতে। অনুষ্ঠানে রুহুল কবির রিজভী প্রশ্ন তোলেন ছাত্রদের নতুন দলের পলিটিক্যাল ফিলোসফি নিয়ে। আজকে কিছু দুই একজন বুদ্ধিজীবী বলেন ক্ষমতায় থেকেও তো বিএনপির জন্ম হয়েছে। ওনারা ভুলে গেছেন, ওনারা একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমরা তৈরি করতে চাচ্ছি। আমি কালকে নতুন যারা দল করেছেন তাদের ওখানে উপস্থিত ছিলাম, অনেক ভালো ভালো কথা তারা বলেছে রাষ্ট্র সম্পর্কে, এ সম্পর্কে, কিন্তু একটা পলিটিক্যাল ফিলোসফি কিন্তু আমি পাইনি। এ সময় সালাউদ্দিন আহমেদ অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান। আমি আহ্বান করব মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি নিয়ে বিনিয়ে আর বলার প্রয়োজন নেই। যদি আপনি কোনো বাহানায় এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রদান না করেন, তাহলে সেটা আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে আমাদেরকে পুনরায় নির্ধারণ করতে হবে আমরা কোন প্রক্রিয়ায় গণতান্ত্রিক
বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য আরো বলেন, আওয়ামী লীগ আবারও বাংলাদেশের রাজনীতির সুযোগ পেলে তা হবে সবার রাজনৈতিক ব্যর্থতা। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে আমাদের টিকিয়ে রাখতে হবে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। এরই মধ্যে নির্বাচনের রোড ম্যাপ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে সংস্কারের বিষয়ে সব রাজনৈতিক দল ঐকমত্য হলে নির্বাচন ডিসেম্বর থেকে 3 মাস পেছাতে পারে বলেও জানিয়েছেন তিনি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রমজান উপলক্ষে অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপ নিয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন শফিকুল আলম। জাতীয় নাগরিক পার্টি ইস্যুতে অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা নেই বলেও মন্তব্য করেন প্রেস সচিব। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলেও জানান তিনি। শফিকুল আলম দাবি করেন, গত বছরের তুলনায় এবছর রোজায় নিত্যপণ্যের দাম তুলনামূলক কম। এছাড়া পাবনায় গণডাকাতির বিষয়ে মিডিয়ার প্রতিবেদন অতিরঞ্জিত বলে দাবি করেন উপপ্রেস সচিব আজাদ মজুমদার। ইন্টারিম গভর্নমেন্ট বারবার বলেছে যে নির্বাচন এই বছরের ডিসেম্বরের মধ্যে যদি পার্টিগুলো, সব পলিটিক্যাল পার্টিগুলো মনে করে যে কম রিফর্ম করে তাড়াতাড়ি ইলেকশনের দিকে দেশ ধাবিত হবে, তাহলে এটা ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। আর যদি না, ওনারা পলিটিক্যাল পার্টি চান যদি আরো কিছু রিফর্ম হওয়ার পরে ইলেকশন, সেক্ষেত্রে আরো 3 মাস এটা দেরি হতে পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের জন্য, সবার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার খুব নিবিড়ভাবে কাজ করছে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি করা যায় এবং এই জন্য আগামীকাল রবিবার থেকে সারা দেশে শুরু হবে পবিত্র রমজান মাস। তারই প্রস্তুতি চলছে রাজধানীর বাজারগুলোতে। সবজি ও ফলের বাজারে ভিড় বেশি। চাহিদা বাড়ায় লেবু, শসা, বেগুন, খেজুর সহ বেশ কিছু পণ্যের দাম বেড়েছে। তবে এসব পণ্যের দাম দ্রুত কমবে বলে জানান বিক্রেতারা। বাজারে নজরদারি বাড়ানোর তাগিদ ক্রেতাদের। শুরু হবে 1 মাসের সিয়াম সাধনা, তারই প্রস্তুতি বাজারে বাজারে। নিত্যপণ্যের বাজারে ভিড় করছেন ক্রেতারা। ইফতার এবং সেহরির জন্য প্রয়োজনীয় পণ্য কিনছেন রাজধানীবাসী। সবজি এবং ফলের দোকানে ভিড় বেশি। মোহাম্মদপুর টাউন হল বাজার ঘুরে দেখা যায় বাড়তি চাহিদা থাকায় বেড়েছে বেশ কিছু সবজি এবং ফলের দাম। ভালো মানের বেগুন কেজিতে 40 টাকা বেড়ে 120 টাকা, দেশি শসা কেজিতে 40 টাকা বেড়ে 120 টাকা, ভালো মানের লেবু হালিতে 20 টাকা বেড়ে 100 থেকে 120 টাকা হালি বিক্রি হচ্ছে। এখন একটু দাম বাড়ছে রমজান উপলক্ষে, এটা স্বীকার করতে হবে। আপনার গিয়া যেই শসাটা ছিল কিছুদিন আগে, হয়তো 2 দিন আগে 60 টাকা 70 টাকা, এখন 120 টাকা বিক্রি করতেছি। মানে শুধু বাড়তি না, অতিরিক্ত বাড়তি। যারা মধ্যবিত্ত এদের রমজানে একটু খাবে কি। শসা যেটা আমরা গতকালও কিনছি 60 টাকা কেজি, এখন সেটা চাই 160 টাকা। টমেটো ছিল 15 টাকা 20 টাকা, এখন সেই টমেটো 50 টাকা। এছাড়া পটল 120 টাকা, ঢেঁড়স করলা 100 টাকা, সজনা 240 টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে 30 থেকে 50 টাকার মধ্যে মিলছে শিম, টমেটো, মাঝারি মানের বেগুন সহ শীতের শেষ সময়ের সবজি। খেজুর সহ সব ধরনের ফলের দামও বাড়তি। কলা কিনলাম, কলা হলে যে 160 টাকা ডজন, পরশুদিন কিনছি 110 টাকা ডজন। আগে যে দেশি পেঁপেটা বিক্রি করছে 120 টাকা, এখন পাইকারি 150 টাকা। 5 কেজির যে কারণ 3500, ওটা 4000, 4100, এরকম ডিফারেন্স হয়ে গেছে। এছাড়া বাজারে সয়াবিন তেলের সংকট কাটেনি। গতকালকে দিয়েছি 2 কার্টন 2 লিটারের, 5 লিটার দেয়নি, 1 লিটারও দেয়নি। আবার ওই যে মাঝে মাঝে আবার কালকে পরশু যদি দেয় আবার বিক্রি করুন। রমজান মাসে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি করছে সরকার। তবে চাহিদা অনুযায়ী পণ্য না থাকায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে। যারা সিনকেট করে ব্যবসা করে 15 জন 20 জন, এরা নিয়ে ব্যবসা করে, বুঝছেন, এদের কারণে আমরা পাই না, আমাদের বের করে দেয়। এখন একটা এরিয়ার ভিতরে যদি 200 মাল দেয় আর লোক যদি 1000 থাকে, তখন আমরা মাল দিতে আসলে বিপদ হয় আমাদের। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। বসবো নাকি না? একাই বসি। এভাবেই সবাইকে আপন করে নিয়ে আনক্যাপ করো ফ্রুটনেস, রমজানের গুডনেস। রমজানের বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে বার্তা কক্ষ থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মোস্তফা মাহবুব। মাহবুব, আপনার কাছে জানতে চাইবো যে বাণিজ্য উপদেষ্টা 2 মাস আগে বলেছিলেন যে রমজানে বাজার নিয়ন্ত্রণে থাকবে, কোনো পণ্যের সংকট তৈরি হবে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে
সয়াবিন তেলের এক ধরনের সংকট আছে এবং বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের আসলে দামটা বেড়ে গেছে। কি মনে করছেন যে বর্তমানে আসলে বাজারের এই পরিস্থিতিতে সরকার আসলে ব্যর্থ কিনা, বা আসলে কেন এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে? তা অতীতের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি এইবার কিন্তু সরকার এই রোজা উপলক্ষে বা রমজান মাস উপলক্ষে নিত্যপণ্য যেটি আপনি বলছেন, বিশেষ করে আমদানি করা যে পণ্যগুলো অর্থাৎ ডাল, চিনি, ছোলা এবং সয়াবিন তেল, এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমদানি করেছে এবং তার প্রভাব একটা কিন্তু আসলে বাজারে আছে। যেমনটা আপনি বলছিলেন যে নিত্যপণ্য, আসলে নিত্যপণ্য বলতে আমরা যেটা বুঝি বিশেষ করে আমদানি করা যে পণ্যগুলো ছোলা, ডাল, চিনি, এগুলোর দাম কিন্তু আসলে স্থিতিশীল আছে। আপনি দেখবেন আমরা গেল সপ্তাহেও বাজার যেটা তদারকি করেছি বা আমাদের রিপোর্টে যেমনটা এসেছিল যে চিনি কিন্তু এখন খোলা চিনি 120 টাকা বা মোড়কজাত চিনি 125 টাকা, এই দরেই কিন্তু পাওয়া যাচ্ছে। এই দরটি কিন্তু স্বাভাবিক আছে। এবং একই সাথে যদি ডালের কথা বলি, আমদানি করা ডাল 105 টাকা, বা দেশি ডাল বা চিকন যে ডালটি সেটি কিন্তু 135 টাকা, 40 টাকা, এই দরে কিন্তু আসলে বাজারে পাওয়া যায়। মূল যে সংকটটি দেখা দিয়েছে সেটি হচ্ছে সয়াবিন তেলে। সয়াবিন তেলের ক্ষেত্রে যে প্রতিশ্রুতি আসলে মিলগুলো দিয়েছিল সেই প্রতিশ্রুতি কিন্তু রক্ষা করা যায়নি। তার একটি বড় কারণ হচ্ছে দুটো বড় কোম্পানি, যেটি বসুন্ধরা গ্রুপ এবং এসালম গ্রুপ, যারা আসলে এই বোতলজাত সয়াবিন সরবরাহ করতেন তারা একেবারেই বন্ধ হয়ে গেছে। সেই শূন্যতার কারণেই কিন্তু আসলে একটা বাড়তি চাপ তৈরি হয়েছে। যদিও কোম্পানিগুলোর কাছ থেকে বারবার বলা হচ্ছে যে আসলে তাদের কোনো হাত এখানে নেই, কিন্তু তারপর আমরা বাজারে দেখেছি বিশেষ করে সরবরাহ পর্যায়ে ডিলার বা ডিস্ট্রিবিউটর যারা আছেন তাদের এখানে কিন্তু এক ধরনের কারসাজির ঘটনা আমরা দেখেছি এবং সেটি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরও কিন্তু পেয়েছে। সেই জায়গায় আসলে আরও নজরদারির দরকার ছিল, যেটি আসলে এই সরকার করতে খানিকটা ব্যর্থ হয়েছে বলা যায়, যে কারণেই আসলে বাজারে এই অস্থিরতাটা আছে। আর চাহিদা এবং যোগানের ক্ষেত্রে যখন বাজারে চাহিদার তুলনায় যোগান থাকবে না, তখন আসলে সেই সংকটটা থাকবেই, তারই কিন্তু প্রভাব দেখা যাচ্ছে। সেক্ষেত্রে যদি সরাসরি মিল থেকে বা বড় বড় কোম্পানিগুলো থেকে, অতীতেও আমরা এই ধরনের ক্রাইসিসে আমরা দেখেছি যে সরাসরি মিলগুলো থেকে বা কোম্পানিগুলো সরাসরি ভোক্তা পর্যায়ে ট্রাক সেলের মাধ্যমে বিক্রি করে পণ্য, সেই ধরনের কোনো ব্যবস্থা যদি তাৎক্ষণিক সরকার নিত গেল 5-7 দিনে, তাহলে হয়তো এই সংকটটি হতো না। মোস্তফা মাহবুব, আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো যে আসলে আমরা অনেক দেশেই দেখতে পাই যে রমজানের সময় বিভিন্ন পণ্যের আসলে দাম কমে যায়, কিন্তু বাংলাদেশে আসলে এর চিত্রটা সবসময় উল্টো। বাংলাদেশে রমজান আসলেই বিভিন্ন পণ্যের সংকট তৈরি হয়, বিভিন্ন পণ্যের দাম বেড়ে যায়। আপনার কাছে কি মনে হয় আসলে কি করলে এই সংস্কৃতি থেকে আমি আপনাকে বলতে চাই, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, রোজায় আসলে দাম বাড়ে, কারণ রোজায় আমাদের চাহিদাও বাড়ে। সাধারণত আমরা যেটা করি, রোজা আসলে পুরো মাসের যে বাজারটি সেটি কিন্তু করে রাখার চেষ্টা করি। তার ফলে যেটি হয়, স্বাভাবিক সময়ে বা বছরের বাকি মাসগুলোতে যেটি হয়, আপনি বছর জুড়েই কিন্তু ভোক্তারা এই কেনাকাটাটি করেন। কিন্তু রোজার মাসে বা রমজান মাসে যেটি ইবাদত বন্দিগির একটি বিষয় থাকে, সে কারণে মানুষ চান আসলে বাজারে যাওয়ার এই ঝক্কি ঝামেলাটা এড়াতে। সে কারণে দেখা যায় মাসের শুরুতেই কিন্তু একটা বড় অংশের খাদ্যপণ্য কিন্তু মজুদ করে রাখার একটা প্রবণতা বাংলাদেশে আছে। এই যে বাড়তি চাহিদা, সেই বাড়তি চাহিদাকে মিট আপ করার মতো বা যোগান নিশ্চিত করার মতো যে পদ্ধতি, সেটি কিন্তু আসলে নেই। প্রথম সংকট যেটি, সেটি হচ্ছে বাংলাদেশে একটি আধুনিক যে সরবরাহ ব্যবস্থা, সাপ্লাই চেইন যেটিকে বলা হয়, সেটি কিন্তু নেই। এটি খুবই ব্যক্তিগত পর্যায়ে বা বেসরকারি পর্যায়ে আসলে এটি ব্যবস্থাপনাটা হয়, যে কারণে আসলে সরকারের পক্ষে এককভাবে এটি নিয়ন্ত্রণ করাটা খুব কঠিন। আর ব্যবসায়ীদের স্বভাব হচ্ছে যেখানে মুনাফার সুযোগ থাকবে তারা তো সেখানে মুনাফা করতেই চাইবে। আর আরেকটি বিষয়, আপনি এর আগের প্রশ্নে যেমনটা জানতে চাচ্ছিলেন যে কিছু কিছু সবজি জাতীয় পণ্যের দাম বেড়েছে, সেটিও কিন্তু এই একই কারণে। আগামীকাল থেকে রোজা শুরু হচ্ছে, আজকে হয়তো অনেকেই বাজারে গিয়ে আসলে এই পণ্যটি কিনছেন, কিন্তু যে পরিমাণ চাহিদা তৈরি হয়েছে, সরকার বা বেসরকারি খাত তারা কিন্তু সেই বাড়তি চাহিদার কথা মাথায় রেখে বাড়তি সরবরাহ নিশ্চিত করতে পারেনি, বা এই পুরো জিনিসটা আসলে নজরদারি করার মতো বা ব্যবস্থাপনার কিন্তু কোনো পদ্ধতি আমাদের এখানে নেই, যে কারণেই আসলে বছরের পর বছর ধরে আমরা একই চিত্র দেখি এবং প্রতি বছরই একই রকম অভিযোগ ভোক্তার মধ্যে থাকে এবং সরকারের প্রতিও আসলে একই রকম অভিযোগ আমরা দেখি। মাহবুব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। পট পরিবর্তনের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সক্রিয় দীর্ঘদিন আড়ালে থাকা ছাত্র শিবির ও ছাত্রদল, ছাত্রলীগবিহীন
ক্যাম্পাসে অনেকটা মুক্তভাবে রাজনীতি করছে বাম সংগঠনগুলো। ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত ও দ্রুত চাকসু নির্বাচনের দাবি সবার। তবে সংগঠনগুলোর মধ্যে বিবাদ, এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে বিভাজনে দখলদারিত্বের রাজনীতি ফেরার শঙ্কাও আছে। আয়তন আর বৈচিত্র্যে অনন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আওয়ামী লীগের শাসনামলে ক্যাম্পাসে একক আধিপত্য ছিল ছাত্রলীগের। ফলে জুলাই আগস্টে অন্য সব ছাত্র সংগঠন কখনো দলীয় ব্যানারে, কখনো সাধারণ শিক্ষার্থীদের সাথে আন্দোলনে অংশ নেয়। সরকার পতনের পর সাম্রাজ্য হারিয়েছে ছাত্রলীগ, আর পুরোদমে সক্রিয় দীর্ঘদিন আড়ালে থাকা ছাত্র শিবির ও ছাত্রদল। দলীয় বিভিন্ন কর্মসূচির পাশাপাশি শিক্ষার্থীদের যৌক্তিক নানা দাবি আদায়ে সরব ছাত্রদল। তবে শীর্ষ দুই নেতার ছাত্রত্ব না থাকা, দীর্ঘদিন পূর্ণাঙ্গ কমিটি দিতে না পারার ব্যর্থতা সংগঠনটির ঘাড়ে। আন্দোলন পরবর্তী সময়ে আসলে ক্যাম্পাসে আমরা যা আশা করেছিলাম দেখতে পাচ্ছি না, কারণ যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল সুন্দর ক্যাম্পাস, নিরাপদ ক্যাম্পাসের লক্ষ্যে, কিন্তু তার বাস্তবায়নে আমরা কেন জানি মনে হচ্ছে আমার বাধা হচ্ছে। 15 বছর নিষ্ক্রিয় থাকা ছাত্র শিবিরও এখন প্রকাশ্যে কর্মসূচি পালন করছে। অবস্থান জানান দিচ্ছে হল ভিত্তিক সেমিনার, প্রকাশনা উৎসব, ক্রীড়া প্রতিযোগিতা সহ নানামুখী কার্যক্রমের মাধ্যমে। সকল ছাত্র সংগঠন সহ অবস্থানে সুশৃঙ্খলভাবে আমরা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছি। ভবিষ্যতে আমরা এ ধরনের কোনো দখলদারিত্বের রাজনীতিতে ছাত্র শিবির অন্তত যাবে না। কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাম ছাত্র সংগঠনগুলো। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে গুপ্ত হামলা হচ্ছে দাবি করে প্রশাসনের ব্যর্থতাকে দুষছেন নেতারা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের গুপ্ত হামলা হচ্ছে, আমরা দেখেছি আর কি। প্রশাসন ওনারা হচ্ছে এখনো পর্যন্ত একজনেরও শাস্তির আওতায় হচ্ছে ওনাদের আনতে পারে না। অতি দ্রুত যাতে এই গুপ্ত হামলার সাথে যারা সংযুক্ত এদের যাতে শাস্তির আওতায় নিয়ে আসে। শিক্ষার্থীদের অধিকার আদায়ে তৎপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হানাহানি আর লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধে দ্রুত চাকসু নির্বাচনের দাবি তাদের। দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ কেন্দ্রিক একটা ছাত্র রাজনীতি চাচ্ছে, যেখানে দখলদারিত্বের বাহিরে গিয়ে শিক্ষার্থীরা শুধুমাত্র তাদের অধিকার আদায়ের জন্য রাজনীতিটা করবে। সেটা নিশ্চিত করতে পারলে আমরা মনে করি যে নিজের দলের জন্য বা লেজুট হয়ে যে রাজনীতির একটা প্রবণতা ছিল, সেই প্রবণতাটা ফিরে আসতে পারবে না। বিশ্ববিদ্যালয়ে দখলদারিত্বের রাজনীতি বন্ধ ও মাদক নির্মূলে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। শিক্ষার্থীরা পড়াশোনা যেরকম করবে সেরকম তারা কো-কারিকুলার অ্যাক্টিভিটিসও তারা করবে। ক্যাম্পাসে এমন একটা পরিবেশ তৈরি করতে পেরেছি এখানে সবাই সবার কথা বলতে পারছে, আমাদের কাছে আসতে পারছে। চাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি। আমরা চাকসু নীতিমালা প্রণয়ন কমিটি 3-4টা মিটিং করেছি, আমরা একেবারে শেষ পর্যায়ে এসেছি। একটা সময় পান থেকে চুন খসলে ছাত্র সংগঠন কিংবা একই সংগঠনের একাধিক গ্রুপের সংঘর্ষ, হানাহানি ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিত্য ঘটনা। আর এসব হানাহানিতে গেল 14 বছরে প্রাণ হারিয়েছেন 8 শিক্ষার্থী। নতুন পরিস্থিতিতে শিক্ষায় গবেষণায় সমৃদ্ধ হবেন শিক্ষার্থীরা, এমন প্রত্যাশা সবার। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। দেশে বায়ু দূষণের ক্ষতিকর প্রভাবে শুধু শারীরিক নয়, মানসিক স্বাস্থ্যেরও ক্ষতি হচ্ছে। স্মৃতিশক্তি হ্রাস, বিষণ্ণতা, খিটখিটে মেজাজ সহ এমন অনেক শারীরিক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষজ্ঞরা বলছেন, বায়ু দূষণের শিকার মানুষ জিডিপিতে ঠিকমতো অবদান রাখতে পারছে না, যার প্রভাব পড়ছে গোটা অর্থনীতিতে। জনস্বাস্থ্যের ওপর বায়ু দূষণের প্রভাব নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। দূষণের এই নগরীতে যত্রতত্র চলে নির্মাণ কাজ। পথে বের হলেই ধুলোবালিতে একাকার হতে হয় সাধারণ পথচারীদের, যার প্রভাব পড়ে মানুষের মন মেজাজ ও মননে। বায়ু দূষণ প্লাস যানজট, এই দুইটার জন্য আমরা মেন্টালি ডিপ্রেশনের ভিতরে পড়ে যাই। ইরিটেটেড আর র্যাশ ফিল হয়। বাসায় গিয়ে দেখা যায় অনেক বেশি ড্রাউজ লাগে, পড়তে ইচ্ছা করে না। ধুলার কারণে রাস্তা হাঁটা যাচ্ছে না, আসলে অনেকটা অস্বস্তিবোধ লাগে। চিকিৎসকরা জানান, মানুষ দূষিত বায়ুর সংস্পর্শে এলে তা নিঃশ্বাসের সাথে দেহের ভেতরে ও রক্তে প্রবেশ করে। এতে মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়, ঠিকমতো কাজ করে না স্নায়ুগুলো। ফলে মনোযোগের সমস্যা, খিটখিটে মেজাজ, বুদ্ধিলোপ সহ নানা সমস্যা দেখা দেয়। মানসিক বিশেষজ্ঞরা বলছেন, যারা অল্পতে উদ্বিগ্ন হন তাদের মানসিক চাপ বা বিষণ্ণতা বায়ু দূষণের ফলে তীব্র হয়ে ওঠে। বিষণ্ণতা, উদ্বিগ্নতা, রেগে যাওয়া, মেজাজের পরিবর্তন ইত্যাদি নানা ধরনের মানসিক সমস্যা কিন্তু তাদের ভিতরে হচ্ছে। যাদের আগে থেকেই কোনো মানসিক সমস্যা ছিল তাদের সেই রোগগুলোর লক্ষণগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। দীর্ঘমেয়াদী মস্তিষ্কের রোগ, দীর্ঘমেয়াদী ফুসফুসের রোগ, এগুলোর কারণে
সেকেন্ডারি মেন্টাল ডিসঅর্ডার আমাদের হচ্ছে। বায়ু দূষণ প্রভাব ফেলে ব্যক্তির উৎপাদনশীলতায়। বিশ্বব্যাংকের দ্য বাংলাদেশ কান্ট্রি এনভায়রনমেন্ট অ্যানালাইসিস প্রতিবেদন বলছে ২০১৯ সালে বায়ু দূষণে আর্থিক ক্ষতি হয়েছে মোট জিডিপির ৮.32%। পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা গ্রিনপিস বলছে ২০২০ সালে বায়ু দূষণের কারণে বাংলাদেশে বছরে প্রায় ১৬ লাখ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে, যা মোট জিডিপির ৫%। কেন এই অবস্থা, তার একটা ব্যাখ্যাও আসলো বিশেষজ্ঞদের কাছ থেকে। মানুষের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে বায়ু দূষণজনিত রোগের কারণে। ডাক্তারের পিছনে মানুষকে খরচ করতে হচ্ছে তার কষ্টার্জিত অর্থের একটি বড় অংশ। মানুষ যেমন জিডিপিতে ভূমিকা রাখতে পারছে না, জিডিপির ৩ থেকে ৫% পর্যন্ত শুধুমাত্র এই বায়ু দূষণজনিত কারণে আমরা অপচয় করছি। বায়ু দূষণের প্রভাব কমাতে সুষম খাদ্য, শরীরচর্চা ও মেডিটেশনের মতো পদ্ধতি গ্রহণের পরামর্শ দিয়েছেন তারা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি নির্বাচিত সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।